নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার, বললেন মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় এলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ের প্রতিশ্রুতি। এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে ভারতের সঙ্গে আমরা পানি হিস্সা আদায় করব। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জামাতের। আগের মতো ভোট হলে মানবে না দল। প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্কের অঙ্গীকার। বিগত 3 নির্বাচন বা 4 নির্বাচনের মতো কোনো নির্বাচন দেখতে চাই না। জনগণ যাকে পছন্দ তাকে ভোট দেবে, কিন্তু তার পছন্দের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করে দিতে হবে সরকার এবং ইলেকশন কমিশনকে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রাম 9 আসনের জামাত প্রার্থী সহ 25 জনের মনোনয়ন বাতিল। প্রার্থিতা ফিরে পেলেন আরও 41 জন। আনসার সদস্যদের নিরপেক্ষ থাকার নির্দেশ। বিগত 3 নির্বাচন ছিল বল প্রয়োগের। 18তে আগের রাতে সিল মেরে জয় নিশ্চিত করে আওয়ামী লীগ। 20,000-এর ইভিএম কেনা হয় 2 লাখে, কমিশনের প্রতিবেদন। টেকনাফে মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বাংলাদেশের। গুলি আতঙ্কে ঘরবন্দি সীমান্তবাসী। জাতিগত নিধনেই রোহিঙ্গা গণহত্যা, আন্তর্জাতিক আদালতকে গাম্বিয়া। ডিলার ডিস্ট্রিবিউটারের কাছ থেকে গ্যাস কিনতে পারছি না, বর্তমানে 2500 টাকা আমরা গ্যাস পাচ্ছি না। এটা দেখার তো কেউ না। রান্নাঘর থেকে ফিলিং স্টেশন মিলছে না চাহিদার অর্ধেক। এলপিজিও আমদানি জটিলতায় নজিরবিহীন সংকট। ক্রেডিট সুবিধা বাড়ালো বাংলাদেশ ব্যাংক। এবং ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার পরিবেশ নেই। আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষণে স্পষ্ট, বললেন ক্রীড়া উপদেষ্টা। নিরপেক্ষ ভেন্যু দাবিতে অনড় অবস্থান। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ মন্তব্য করেন তিনি। ক্ষমতায় এলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করারও প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। আলাদা কর্মসূচিতে দলের নেতারা জানান, বেগম খালেদা জিয়ার প্রেরণায় বিএনপিকে নেতৃত্ব দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের তফসিল ঘোষণার পরও দেশে রাজনৈতিক হত্যা অব্যাহত আছে। বিশেষ করে রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি আর স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে হত্যার ঘটনায় উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো। এছাড়া জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় উদ্বিগ্ন রাজনীতিকরা। সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার কালীবাড়ি এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তিনি। সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমিও মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরও এবং একটা ভালো অবস্থায় আসবে। বিএনপি ক্ষমতায় গেলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করা হবে বলেও জানান মির্জা ফখরুল। পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং তাদের কাছ থেকে পানি হিস্সা আদায় করব। এদিন জাতীয় প্রেস ক্লাবে দোয়া মাহফিল ও শোক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বেগম জিয়ার প্রেরণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নেবেন। বেগম জিয়া চিরদিন অম্লান হয়ে চলুক আমাদের মধ্যে, উজ্জ্বল শিখা হয়ে। আমরা যেন তার আদর্শ, তার চিন্তা চেতনা এবং তারই যে যোগ্য উত্তরাধিকার আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যে এখন দেশ গড়ার পরিকল্পনা করেছেন। তিনি বলেছেন একটি কথা, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আমাকে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটাকে কিন্তু আমাদেরকে আগে ঠিক করতে হবে। এছাড়া রাজধানীর শেরে বাংলা নগরে এক আলোচনায় যোগ দেন দলের স্থায়ী কমিটির 2 সদস্য। জানান, সরকার ও বিরোধী দল উভয়ের উপরই শ্রমিক অধিকার নিশ্চিতের দায়িত্ব বর্তাবে। যারাই দায়িত্ব পাবেন তারা রাষ্ট্রের এই অনিবার্য দায়িত্ব। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জানিয়েছে জামাত। এ বিষয়ে ইসি ও সরকারকে জানিয়ে প্রতিকার না পেলে জনগণের কাছে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান।
আগের মতো ভোট হলে মানা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জামাত সরকার গঠন করতে পারলে প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বের অঙ্গীকার করেন আমির। নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারোস আইজাপস। রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এ বৈঠকে উঠে আসে জাতীয় নির্বাচন ও সমসাময়িক নানা ইস্যু। বৈঠক শেষে জামায়াত আমির বলেন, 2-1 দিনের মধ্যে 11 দলীয় জোটের আসন সমঝোতার বিষয়টি দৃশ্যমান হবে। প্রশাসন ও গণমাধ্যমের সাম্প্রতিক অবস্থানের সমালোচনাও করেন তিনি। তারা জানতে চেয়েছেন আমাদের এই সমঝোতা সম্পন্ন হয়েছে কিনা, না হলে কখন হবে। আমরা তাদেরকে বলেছি ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে এটা একটা ফাইনাল শেপ পাবে। মূলধারার গণমাধ্যম তাদেরকে দেখা যাচ্ছে তাদের রোল কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে ঝুঁকে যাচ্ছে। ওই ঝুঁকাতে এখন বাংলাদেশে বড় কিছু হয় না, এটা ঠিক, কিন্তু আমরা তাদের কাছে এটা এক্সপেক্ট করি না, এটাও ঠিক। গণমাধ্যমের পজিশন, গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না, এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক, সেটাই আমরা প্রত্যাশা। এটাকে যে কোনো মূল্যে এনশিওর করতে হবে যে ফেয়ার ইলেকশন। এবারকার ইলেকশন যদি হাত ছাড়া হয় এই জাতির, আমরা জানি না এই জাতিকে কত মূল্য পরিশোধ। এ সময় জাতীয় নির্বাচন ঘিরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান জামায়াত আমির। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। প্রধানত নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকে অর্থবহ সহযোগিতা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা এই দুই অথরিটিকে জানানোর পরে আমরা যদি সমাধান পেয়ে যাই, বাইরে কাউকে আমরা জানাবো না। কিন্তু যদি আমরা সমাধান না পাই, তাহলে আমরা এটাকে অবশ্যই জনগণের জানার অধিকার আছে, আমরা জানাবো। এর আগে সকালে জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে চীনা রাষ্ট্রদূত ও জামায়াতের আমির দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সাব্বির রূপল। রূপল, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, বিএনপি যে নিরাপত্তা নিয়ে শঙ্কা কথা যেটি জানিয়েছে, এই বিষয়ে যদি বিস্তারিত জানাচ্ছেন যে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ হয়েছে। সরকার ব্যর্থ হয়েছে এই অভিযোগটি শুধু তারা করছে না, দীর্ঘদিন থেকেই এই অবৈধ অস্ত্র নিয়ে কথা হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে নির্বাচন যত ঘনিয়ে আসছে, উত্তাপ যত বাড়ছে, ততই এই শঙ্কা সংশয় সেগুলো বেশ কিছু যে বাস্তবে আমরা চোখে দেখতে পাচ্ছি। তার মধ্যে বিএনপির এর মধ্যে বড় দুইটি ঘটনা যদি বলি উল্লেখ করার মতো, একটি হচ্ছে পল্লবীতে এক বিএনপি নেতার প্রকাশ্যে হত্যা এবং মাত্র কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হত্যা করা হয়েছে। এর বাইরেও বিচ্ছিন্ন বিভিন্ন সময় ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে এবং প্রতিদিনই আমরা কোনো না কোনো খবর পাচ্ছি যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে সেখানে এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে। তবে সেটা হয়তো মৃত্যু পর্যন্ত ঠেকছে না, কিন্তু আহত অবস্থায় আছেন এরকম ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই বিষয়গুলো নিয়ে আজকে বিএনপি নেতারা বেশ কিছু জায়গায় কথা বলেছেন এবং তারা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ, বারবার সরকার অবৈধ অস্ত্র উদ্ধারের কথা বলা হলেও এখনও পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে সন্তুষ্ট করতে পারেনি। বেগম জিয়া প্রেরণায় দলকে নেতৃত্ব দেবেন তারেক রহমান, তিনি এখন দলের চেয়ারম্যান এবং তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন পূর্ণাঙ্গ চেয়ারম্যান। সেক্ষেত্রে বলাই যায় যে বিএনপিকে পূর্ণাঙ্গরূপে এই নির্বাচনের নেতৃত্ব এবং বিএনপি নেতৃত্ব দেবেন তারেক রহমান। এবং ভারত নিয়ে আজকে দুটি দলই কথা বলেছে, একটি জামায়াত এবং বিএনপি। সেক্ষেত্রে বিএনপি তারা বলছে যে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে এবং ভারতের ন্যায্য হিস্যা যে আদায় করা হবে, কারণ এই পানির হিস্যাটা নিয়ে দীর্ঘদিন থেকেই বাংলাদেশের সঙ্গে নানান রকম আপনি জামাতের কথা বলছিলেন, জামাতের আমিরও কিন্তু আজকে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। আমি যেখান থেকে শেষ করেছি সেখান থেকে যদি শুরু করি আপনার সঙ্গে, সেটা হচ্ছে আজকে বলেছে যে প্রতিবেশী দেশ নিয়ে দুইটি দলই কথা বলেছে। পানির ন্যায্য হিস্যা নিয়ে যেমন কথা বলেছে, তেমনি ইউর প্রতিনিধি 3 সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছেন এবং 3 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে তাদের জামায়াতের কাছে প্রশ্ন ছিল যে প্রতিবেশী দেশের সঙ্গে তাদের সম্পর্ক কেমন হবে যদি তারা নির্বাচিত হয়। তখন তারা যে উত্তর দিয়েছে সেটি হচ্ছে প্রতিবেশী দেশের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সম্পর্ক তারা গড়ে তুলবে। এবং
সেখান থেকে এখন আমি যদি আবার নির্বাচনের শঙ্কার কথা বলছিলেন, একদিকে বিএনপি বলছে যে অবৈধ অস্ত্রের কথা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক নয় সেটি তারা যেমন উল্লেখ করছে, জামায়াত আবার অন্যদিকে বলছে যে নির্বাচন পরিবেশ নিয়ে তারা সংশয় জানিয়েছে। পাশাপাশি আগের মতো ভোট হলে মানা হবে না এই কথাটি কে বলেছে এবং সর্বোচ্চ ব্যক্তিরও জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং এটি তাদের নির্বাচনী একটি প্রতিশ্রুতি। তারা বলছেন যে তারা নির্বাচিত হলে তারা এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। হ্যাঁ, নির্বাচনের প্রস্তুতিও তো কিন্তু নিচ্ছে ইসি। এ বিষয়ে যদি জানাতেন, অনেকের মনোনয়ন বাতিল হয়ে যাচ্ছে, অনেকে আবার আপিল করে প্রার্থিতা ফিরে পাচ্ছে। হ্যাঁ, এরকম একটি শঙ্কা সংশয় নিয়ে প্রার্থীরা এখন আছেন যে কার প্রার্থীরা কখন বাতিল হয় এ বিষয় নিয়ে একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি আমরা দেখে আসি, তারপর আবার আলোচনা যোগ দেব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে 723 জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে জামায়াতের প্রার্থী 9 জন। এখন পর্যন্ত আপিলে 3 জন প্রার্থিতা ফিরে পেলেও তৃতীয় দিনে দ্বৈত নাগরিকত্বের জালে আটকে গেলেন চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী AKM ফজলুল হক। এদিকে যাচাই বাছাইয়ে বাদ পড়া জাতীয় পার্টির 35 মনোনয়ন প্রত্যাশীর মধ্যে 21 জন প্রার্থিতা ফিরে পেলেও এ পর্যন্ত বাদ পড়েছেন 4 জন। দল দুটির নেতাদের অভিযোগ, সবার জন্য সমান আচরণ করছে না ইসি। যদি কাউকে না করতো তাহলে আমার কোনো অবজেকশন ছিল না, আর যেহেতু অনেককেই করছে তাহলে আমাকেও করতে হবে। নির্বাচন কমিশনকে দেখাতে হবে যে যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করছে তারা এবং তাদের প্রার্থীদের এবং তাদের জানমাল এবং সম্পদের সুরক্ষা দিতে এই রাষ্ট্র সক্ষম। বেশিরভাগ প্রার্থীর আপিল মঞ্জুর হলেও দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি এবং স্বতন্ত্র প্রার্থী 1% ভোটারের স্বাক্ষরের তথ্য প্রমাণ করতে না পারায় বাদ পড়ছেন অনেকে। বৈধ হয়েছি, আমার মনোনয়ন বৈধ হয়েছে, আমার প্রার্থিতা সঠিক ঠিকই গেছে। নির্বাচন কমিশন আমাকে মঞ্জুর করেছে। আমরা আশা রাখি আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, দলীয় প্রভাবমুক্ত নির্বাচনের জন্য আমাদের নির্বাচন কমিশন কাজ করবে। আপিলটা তারা এলাও করেছে, আমাকে এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। এছাড়া নির্বাচনের দিন পক্ষপাতমূলক আচরণ ও দায়িত্ব বহির্ভূত কর্মকাণ্ড থেকে আনসার ভিডিপি সদস্যদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে সুস্পষ্টভাবে আপনাদের নির্দেশনা প্রদান করছি। গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে বাহিনীটির প্রশিক্ষণ ও কুচকাওয়াজ সমাপনী অনুষ্ঠানে নবাগত সদস্যদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ইসিতে আমরা দেখলাম যে মনোনয়নপত্র বাতিল হয়েছে বেশ কয়েকজনের এবং 41 জন আপিল করে তারা প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আনসার ভিডিপি সদস্যদেরকে নিরপেক্ষভাবে পক্ষপাতমূলক আচরণ না করার জন্য আবেদন জানিয়েছেন, অনুরোধ জানিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে যদি বিস্তারিত জানাতেন। বিশেষ করে এই যে এখন যে নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের নানা রকম সংশয় এবং এক ধরনের চাপ কিন্তু তারা অনুভব করছেন। যে চাপ প্রত্যেক নির্বাচনের সময় আমরা দেখি এবং উদ্বেগ উৎকণ্ঠা তাদের মধ্যে সবচেয়ে বেশি, কারণ তারা এতদিনের রাজনীতির যে একটি মানদণ্ড সেটি তারা হয়তো নির্বাচনকে ধরেন এবং জনগণের কাছে যাওয়ার একটি জায়গা, এবং সেই নির্বাচনে এসে তাদেরকে কিন্তু অনেকগুলো ধাপ পার হতে হয়। এর মধ্যে আপনি দেখতে পাবেন যে তারা মনোনয়ন কিনেছেন, মনোনয়ন অনেকের বাতিল হয়েছে, আবার আপিল করেছে এবং এই নিয়ে ইসি সময় দিয়েছে, কারো কারো বিষয়ে কোর্ট পর্যন্ত গড়িয়েছে। তো আজকে বলতে চাই যে চট্টগ্রাম 9 আসনের জামাতের প্রার্থী তার মনোনয়ন বাতিল হয়েছে, এটি বেশ আলোচনায় আছে এবং তৃতীয় দিনে 25 জনের মনোনয়ন সর্বমোট বাতিল করা হয়েছে এবং প্রার্থীতা ফিরেও পেয়েছেন। আমি একটু আগে আপনাকে বলেছি যে যারা আপিল করছেন তাদেরকে আবার পুনরায় সেগুলোকে যাচাই বাছাই করা হচ্ছে, এরকম 41 জনকে প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন বলছিলাম তখন কিন্তু বিএনপি আজকে যেমন সংশয় জানিয়েছে এবং তারা এখন পর্যন্ত সন্তুষ্ট নয়, বলছে সেখানে একটি আইন শৃঙ্খলা বাহিনীর একটি দলকে আনসারকে বলা হয়েছে যে আনসার সদস্যদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তাদেরকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এবং তারা যেন পেশাদারিত্বের সাথে এই দায়িত্বটা পালন করে এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগের বিষয়ে তিনি কঠোরের কথা। এখন এই যে জামাতের একজন প্রার্থী চট্টগ্রাম 9 আসনের, উনি দ্বৈত নাগরিক, সেই জন্য আর কি ওনার প্রার্থিতা বাতিল করা হয়েছে, এটা কি আর ফিরে পাওয়া সম্ভব হবে কিনা? এটি তিনি হয়তো আপিল করবেন বা তার কোনো প্রমাণ
পত্র যদি থাকে সেটি তিনি দেখাবেন। ঠিক শুধুমাত্র দ্বৈত নাগরিকত্বের জন্যই প্রার্থিতা এরকম ঝুলে যায়নি। কারো কারো এনবিআর সংক্রান্ত কর ফাঁকির, কর জালিয়াতি বা দুদক সংক্রান্ত মামলা, এরকম নানান রকমের জটিলতার কারণে অনেকের প্রার্থিতা এখন পর্যন্ত স্থগিত অবস্থায় আছে। জি রূপল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। স্টুডিওতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সানভীর রূপল। বিগত 3 নির্বাচন ছিল বল প্রয়োগের। 18 নির্বাচনে আগের রাতে সিল মেরে জয় নিশ্চিত করে আওয়ামী লীগ। এর মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে বিগত 3 নির্বাচন নিয়ে অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দিয়ে এ তথ্য জানিয়েছেন কমিটির প্রধান। 20,000-এর ইভিএম 2 লাখ টাকায় কেনা হয় বলেও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। 2014, 18 ও 24 সালের জাতীয় নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের তদন্তে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার, যারা তুলে আনেন ভোটের নানা অনিয়ম ও দুর্নীতি। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দাখিলের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কমিশনের সদস্যরা। জানান, বিগত 3 নির্বাচন ছিল বল প্রয়োগের। 2018 সালে নির্বাচনের আগের রাতে সিল মেরে জয় নিশ্চিত করে আওয়ামী লীগ। ইলেকশন ভায়োলেন্স হয়েছে, প্রি ইলেকশন অ্যারেস্ট হয়েছে, ক্যাম্পেইন রেস্ট্রিকশন করে দিয়েছে বিভিন্ন জায়গায়, তারপরে ভয় দেখানো হয়েছে, ভয়ভীতি, ইন্টিমিডেশন, ব্যালট স্টাফিং করা হয়েছে, ভোট কাউন্টিং ইরেগুলারিটিস হয়েছে। আগের 3 নির্বাচনকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে নির্বাচন তদন্ত কমিশনের প্রধান বলেন, 3টি নির্বাচন কারসাজির সঙ্গে জড়িত ছিলেন জনপ্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থার একাংশ। বেছে বেছে যাদের নিজেদের লোকদেরকে নিয়ে ইলেকশন কমিশনগুলো গঠন করা হয়, এবং ইলেকশন কমিশন যেভাবে ইলেকশনটা কন্ডাক্ট করে এর পুরোটাই ছিল under the guidance of the bureaucracy, under the civil government. ইভিএম নিয়ে প্রশ্ন তোলে কমিশন, জানায় বাড়তি খরচ দেখিয়ে ইভিএম কেনার মাধ্যমে হয়েছে ব্যাপক দুর্নীতি। ইভিএমগুলো বেশিরভাগই অকার্যকর। মূল উদ্দেশ্যটা ছিল এই প্রকল্পটাকে চালু রাখা, যাতে কিছু টাকা রাষ্ট্রের এখানে ব্যয় করা যায়। 3 নির্বাচনকে গণতন্ত্রের মৃত্যু বলেও উল্লেখ করে তদন্ত কমিশন। Was taken away by force. It was the death of democracy in Bangladesh. সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে শিশু আহত হওয়ার পরদিনই মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বাংলাদেশের। গুরুতর অবস্থায় হানিফ নামে ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পরপর এমন ঘটনায় সীমান্তে দেখা দিয়েছে আতঙ্ক। সোমবার সকালে নাপ নদীতে একটি মাছের প্রজেক্টে কাজ করছিলেন হানিফ। এ সময় নদীর তীরে পুঁতে রাখা একটি মাইনের উপর পা পড়লে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ MSF হাসপাতালে ভর্তি করেন। এর আগে রোববার সকালে টেকনাফ সীমান্তের কাছে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয় এক শিশু। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। একের পর এক ঘটনায় আতঙ্ক বেড়েছে সীমান্ত এলাকায় বসবাসকারীদের মধ্যে। প্রতিবাদ জানিয়ে এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কক্সবাজার টেকনাফ সড়কের হোয়াইকং এলাকায় মানববন্ধন করেন তারা। সবাই আতঙ্কের মধ্যে আছি। আমাদের দেশে গুলি এসে পড়তেছে, এটা তো কোনো আমাদের সমস্যা না, এটা আমরা সুষ্ঠু একটা বিচার চাই। সীমান্ত এলাকা আসলে এখন অরক্ষিত। মায়ানমারের বাহিনী এখন আমাদের সীমান্তে এখন অবস্থান করতেছে, এখন আমরা আতঙ্কে আছি। অনেক সন্ত্রাসী বিদ্রোহী গ্রুপ এখানে ধরা খাইছে, কিন্তু এদের হাতে তো অস্ত্র ছিল, এই অস্ত্রটা কোটাই। এই অস্ত্র যদি ওখানে যদি থেকে যায় তাহলে আমাদের সীমান্ত অরক্ষিত থাকবে। মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির মধ্যে সীমান্তে নিরাপত্তার জোরদারের পাশাপাশি বিজিবির অভিযানে দুদিনে আটক করা হয়েছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 57 জনকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাখাইনে রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করতে গণহত্যা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক বিচারিক আদালতকে জানিয়েছে গাম্বিয়া। সোমবার হেগের আদালতে গণহত্যার মামলার প্রথম শুনানি হয়। গাম্বিয়ার প্রতিনিধি ও দেশটির অ্যাটর্নি জেনারেল দাউদা জিয়ালো আদালতকে বলেন, সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের জীবন দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার সরকার। পূর্ণাঙ্গ গণহত্যা মামলা হিসেবে এই শুনানি আন্তর্জাতিক আইনে বড় নজির করতে পারে। 2019 সালে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইনে অভিযান চালিয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন চালায়। ওই ঘটনায় 7 লাখের বেশি রোহিঙ্গা নিজ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। অন্যান্য প্রসঙ্গ, ভারতে বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই। ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলার দাবিতে অনড় বাংলাদেশ।
আইসিসির নিরাপত্তা কনসার্ন পর্যবেক্ষণ করে এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে নিরাপত্তার ইস্যুগুলো অফিশিয়াল বক্তব্য নয়, বরং তা আইসিসি এবং বিসিবির সিকিউরিটি টিমের অভ্যন্তরীণ আলোচনা বলে জানিয়েছে বিসিবি। এখনও আইসিসির আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপ খেলতে মোস্তাফিজ সহ বাংলাদেশ ভারতে গেলে বিঘ্নিত হবে নিরাপত্তা ব্যবস্থা। শুধু তাই নয়, সেখানে জার্সি কিংবা পতাকা পরে ঘুরে বেড়ালেও আছে শঙ্কা। একই সঙ্গে নির্বাচন যত এগিয়ে আসবে সমস্যা হবে আরও ঘনীভূত। আইসিসির এই নিরাপত্তা কনসার্ন বিশ্লেষণ করে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন, ভারতে গিয়ে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলার কোনো পরিবেশ নেই। আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। সম্প্রতি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে বাংলাদেশের ম্যাচ ভেন্যু সরিয়ে নেওয়া হতে পারে চেন্নাই আর কেরালায়। তবে নিরাপত্তার প্রশ্নে সেটাও সম্ভব নয় বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না। এদিকে ক্রীড়া উপদেষ্টা এমন দাবি করলেও নিরাপত্তার ইস্যুগুলো অফিসিয়াল বক্তব্য নয়, বরং তা আইসিসি এবং বিসিবির সিকিউরিটি টিমের অভ্যন্তরীণ আলোচনা বলে জানিয়েছে বিসিবি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। জুলাই অগাস্টের হত্যাযজ্ঞের মামলায় আনিসুল হক সালমান এফ রহমানের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 10 ফেব্রুয়ারি। এই দুজনের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেয়া সহ হত্যার পরিকল্পনা, উস্কানি ও প্ররোচনার 5টি অভিযোগ আনা হয়। এদিকে জুলাই হত্যাযজ্ঞের আসামি আওয়ামী লীগ নেতা ট্রাইব্যুনাল থেকে জামিনের প্রতিবাদে হাইকোর্ট মাজারের সামনে বিক্ষোভ হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশনে দাখিল করা একটি অডিওতে শোনা যায় কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার কথা বলছেন আনিসুল হক ও সালমান এফ রহমান। এছাড়া এই দুইজনের বিরুদ্ধে জুলাই আন্দোলন চলাকালে হত্যার পরিকল্পনা, উস্কানি ও প্ররোচনার 5টি অভিযোগ আনা হয়। একটা হচ্ছে যে আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া, আরেকটা হচ্ছে যে গো ফর দ্য রিয়েল হার্ড লাইফ। তো এখন কথা হচ্ছে যে the first option which you are saying, that's what we should do. সোমবার আনিসুল ও সালমানের বিরুদ্ধে 5টি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 10 ফেব্রুয়ারি। তাদের বিরুদ্ধে মূল অভিযোগ যে বর্ণনা যেভাবে আসছে সেটা হচ্ছে যে তারা কারফিউর হত্যা জারির ষড়যন্ত্র করে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, পরিকল্পনা করেছেন এবং উস্কানি দিয়েছেন। এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেদের নির্দোষ দাবি করেন সালমান এফ রহমান ও আনিসুল হক। তাদের আইনজীবীর দাবি, টেলিফোন কথোপকথনগুলো এআই দিয়ে তৈরি। যে কনভারসেশনটা তৈরি করা হয়েছে ওটা ওনারা চ্যালেঞ্জ করেন যে এটা অন্যভাবে তৈরি করা হয়েছে, হয়তো এআই জেনারেটেড। যে এলিগেশনগুলো আনা হয়েছে এখানে ওনাদের বিরুদ্ধে কোনো ইনক্রিমিনেটিং কোনো এভিডেন্স নেই। এদিকে লক্ষ্মীপুরে জুলাই আগস্টের মামলায় আসামি আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে জামিন দেয়ায় হাইকোর্টের মাজার গেটের সামনে বিক্ষোভ হয়েছে। প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, শারীরিক অসুস্থতা বিবেচনায় শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে তাকে। অনারেবল ট্রাইব্যুনাল 2-এ একজন লিভার সিরোসিসে আক্রান্ত, তা বিবেচনা করে অনারেবল ট্রাইব্যুনাল তার জামিন মঞ্জুর করেছেন। হুমায়ুন লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চররোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। জুলাই আগস্টের অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যা মামলায় বিল্লাল কাদির ও রিয়াজের 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করে রিমান্ড আবেদন করে ডিবি। এ সময় আদালতকে তদন্ত কর্মকর্তা জানান, মূল শুটার রহিমকে গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। শুনানি শেষে বিচারক তাদের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। কর্মচারী মিলনের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গলা কেটে হত্যা করা হয় হোটেল মালিকের মেয়ে ফাতেমাকে। বাগেরহাট থেকে অভিযুক্তকে গ্রেফতারের পর র্যাব জানায় ঘটনার দায় স্বীকার করেছেন মিলন।
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে স্কুল ছাত্রী ফাতেমা আক্তার হত্যার রহস্যজট খুলতে সিসি ক্যামেরার ফুটেজ ও বোনের সন্দেহই অবশেষে সত্য হলো। র্যাবের হাতে ধরা পড়ল হোটেল কর্মচারী মিলন মল্লিক। ঘটনার পর তিনি পালিয়ে যান বাগেরহাটে। তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাকে। শুভ অপরাহ্ন। সোমবার দুপুরে রাজধানীর কারণ বাজারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছেন মিলন। এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা তদন্তকারী কর্মকর্তার বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে বলে আমরা মনে করি। প্রাথমিকভাবে উনি আমাদেরকে জানিয়েছেন এটা উনি ব্যক্তিগতভাবে নিজের আক্রোশ থেকে কাজটা করেছেন এবং ওনার সাথে অন্য কেউ ছিল না। ছোট মেয়ে ফাতেমা সহ 2 মেয়েকে ঢাকায় রেখে স্ত্রী, ছেলে ও ছেলের বউকে নিয়ে গেল বুধবার গ্রামের বাড়ি হবিগঞ্জ যায় পরিবার। ফাঁকা বাসায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার দুপুরে দা দিয়ে হত্যা করা হয় ফাতেমাকে। ভিকটিমকে এক পর্যায়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে পিছন থেকে লাইলনের দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন। এই লোক সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন। ঘাতক মিলনের বিরুদ্ধে মাদক মামলার তথ্য পেয়েছে র্যাব। বলেছেন যে উনি উত্তেজিত স্বরে আমার বোন কথা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। চাহিদার অর্ধেক এলপিজিও মিলছে না বাজারে। তীব্র সংকটে দাম নিয়েও চলছে নৈরাজ্য। খাত সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ঋণপত্র খোলা নিয়ে জটিলতা ও যথাসময়ে আমদানির অনুমতি না পাওয়ায় বাড়ছে সংকট। এ অবস্থায় এলপি গ্যাস আমদানিতে ক্রেডিট সুবিধা বাড়ালো বাংলাদেশ ব্যাংক। খলিলুর রহমানের ছবি দিয়ে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। 3200 টাকার সিলিন্ডার 5000 টাকা বিক্রি হচ্ছে, এরপরও দিচ্ছে না। দোকান খালি হয়ে রয়েছে, কিন্তু আমি তো মাল পাচ্ছি না। কোম্পানির কোনো ডিলার ডিস্ট্রিবিউটরের কাছ থেকে গ্যাস কিনতে পাচ্ছি না। এলপি গ্যাস নেই, রাজধানীর অনেক দোকানে সাঁটানো এমন নোটিশ। সংকটের মধ্যে দাম নিয়েও চলছে নৈরাজ্য। সিলিন্ডার কিনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দামে, এরপরও পাওয়া যাচ্ছে না সব জায়গায়। বিভিন্ন দোকানে ঘুরতেছি, বিভিন্ন জায়গায় কল দিচ্ছি, কোনো জায়গাতে আসলে কোনো রেসপন্স পাইতেছি না। 400 টাকা সরকারি রেট, এখন বর্তমানে 2500 টাকা আমরা গ্যাস পাচ্ছি না। আমার এখানে যা বোতল পিছনে দেখতেছেন সবগুলি খালি বোতল, এজন্য আমি এটা টানাইতে বাধ্য হয়েছি। কেবল বাসাবাড়িতে রান্নাবান্নাই নয়, সংকটের প্রভাব এলপিজি বা অটোগ্যাস নির্ভর পরিবহন খাতেও। কোনো স্টেশন বন্ধ, আবার কোনোটিতে যানবাহনের দীর্ঘ সারি। 1 ঘন্টা ধরে ঘুরতেছি, এলপিজির দাম বাড়ানোর পর থেকে এরকম চলতেছে। দেশে এলপি গ্যাসের মাসিক চাহিদা ধরা হয় 1,20,000 থেকে 1.5 লাখ মেট্রিক টন। ব্যবসায়ী সমিতির তথ্য মতে বর্তমানে মিলছে চাহিদার মাত্র 40% এলপি গ্যাস। এলপিজি খাত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈশ্বিক পরিস্থিতি, মার্কিন নিষেধাজ্ঞা থাকায় জাহাজ সংকট, ঋণপত্র খোলা সংক্রান্ত জটিলতায় বেশ কিছু কোম্পানির উৎপাদন বন্ধ। আবার কয়েকটি কোম্পানি আমদানি বাড়ানোর আবেদন করলেও জ্বালানি বিভাগ অনুমতি দিতে দেরি করায় এ পরিস্থিতি। এখন যদি বাংলাদেশ ব্যাংক এগিয়ে আসে, তাহলে সবাই ইম্পোর্ট করতে পারলে আমাদের কাছে সারপ্লাস এলপিজি থাকবে বলে আমার বিশ্বাস। তবে তীব্র সংকটের পরিপ্রেক্ষিতে সরকারের কিছু নীতিগত সিদ্ধান্তের ফলে আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা এলপি গ্যাস আমদানিকারকদের। দোকান ভর্তি সিলিন্ডার থাকলেও তার কোনোটিতে নেই গ্যাস, যা বলে দিচ্ছে সংকটের তীব্রতা। আর এর মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে বিভিন্ন পক্ষ আশ্বস্ত করলেও বাস্তবতা এখনও ভিন্ন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার 30,000 কোটি টাকা কমিয়ে 2,08,000 কোটি টাকা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। কারণ হিসেবে প্রকল্প বাস্তবায়নের ধীরগতি ও অর্থ ব্যয়ে অস্বচ্ছতাকে সামনে এনেছেন পরিকল্পনা উপদেষ্টা। বরাদ্দ বাড়িয়ে ব্যয়ের নামে অপচয় ঠেকাতে চলতি অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ধরা হয় 2,38,000 কোটি টাকা, যা আগের অর্থ বছরের চেয়ে প্রায় 40,000 কোটি টাকা কম। তবে সেটিও বাস্তবায়নে নানা অনিশ্চয়তায় শুরু থেকেই চ্যালেঞ্জের মুখে পড়ে সরকার। প্রথমার্ধে এসে সংশোধিত এডিপিতে কমাতে হলো 30,000 কোটি টাকা। উন্নয়ন বাজেটের আকার মূল বাজেটের তুলনায় 15% কমানো হলো। সোমবার এনইসি বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, সবচেয়ে বেশি বরাদ্দ কমানো হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। কারণ হিসেবে দাতা গোষ্ঠীর সহায়তা কমিয়ে দেয়া ও প্রকল্পের মেয়াদ শেষের কথা তুলে ধরেন উপদেষ্টা। এছাড়া মেট্রো রেলের এমআরটি লাইন 1 ও পায়রা সমুদ্র বন্দরের ব্যয় কমানোর কথা জানান উপদেষ্টা। স্বাস্থ্যের ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে সব দাতা গোষ্ঠী সাহায্যের পরিমাণ কমে গেছে এবং লক্ষ্য করা হয়নি যে সাহায্যের পরিমাণ কমে গেলে প্রকল্পগুলো তো
বন্ধ হয়ে যেতে পারে। এরা বন্দর থাকবে, বন্দরের সক্ষমতা হবে সেই অনুযায়ী পর্যায়ক্রমে অবকাঠামোগুলো যেটা সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার সেটা পর্যায়ক্রমে আস্তে আস্তে করা হোক। মেট্রো রেল সেখানেও আমরা 2-3 হাজার কোটি টাকা, আরো বেশি কোটি টাকা কমানো হয়েছে। জানানো হয় সংশোধিত এডিপিতে পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষাসহ 5 খাতে সবচেয়ে বেশি 1,21,000 বা 60% বরাদ্দ দেওয়া হয়েছে। 50 কোটি টাকার উপরে হলে যে কোনো প্রজেক্টই এটা একনেকে চলে আসতে হবে। এ সময় রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগ কমে যাওয়া আর অর্থনীতিতে মন্দাভাবের কারণে এডিপির আকার ছোট করা হয়েছে বলে জানান উপদেষ্টা। বলেন, নতুন ক্রয় নীতি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ফেরাবে। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে যে কারণে বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগ যদি হতো তাহলে এই এডিপি ছোট হলেও কোনো অসুবিধা হতো না। নতুন ক্রয় নীতি, যারা ব্যবসাতে ভালো রেকর্ড আছে, যাদের কর পরিশোধ করতে পারে ভালো, যাদের কর্পোরেট গভর্নেন্স ভালো, তারা আগে টেন্ডারের অভিজ্ঞতা না থাকলেও ওই সেক্টরে বা কোনো সেক্টরই তারা এখন অংশগ্রহণ করতে পারবেন। শৃঙ্খলা ফেরাতে নতুন প্রকল্পগুলোর ক্ষেত্রে 6 মাস অন্তর প্রকল্প পরিচালককে কাজের অগ্রগতির প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। কেন প্রকল্পগুলো আগে এত বেশি? এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সব ক্ষেত্রেই বাস্তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলে অভিযোগ করেছে টিআইবি। জুলাই সনদ লঙ্ঘন করার মাধ্যমে পরবর্তী সরকারকেও তারা একই পথ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কার বিমুখতা নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জবাবদিহিমূলক সরকার, সুশাসন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও কর্তৃত্ববাদী এবং ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধে বিভিন্ন সংস্কারের অগ্রগতি বিশ্লেষণ করেন। বলেন, সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। দুর্নীতি দমন কমিশন, দুদক, পুলিশ কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, সাইবার সুরক্ষা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা ইত্যাদি অধ্যাদেশগুলোর মধ্যে প্রতিটি ক্ষেত্রে জাতীয় স্বার্থের তুলনায় আমলাতন্ত্র সহ ক্ষমতাসীনদের একচ্ছত্র ও জবাবদিহীন কর্তৃত্বের চর্চার অব্যাহত রাখার সুযোগ রাখা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। এ সময় সরকারের সমালোচনা করে ইফতেখারুজ্জামান বলেন, সংস্কার বিরোধী অপশক্তির কাছে আত্মসমর্পণের কারণে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ বাতিল হয়েছে। পুরো জাতি সংস্কার চায়, কিন্তু সংস্কার চায় না এরকম বিশেষ মহল আছে, এরকম শক্তি আছে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রতিরোধ করার যে কর্মকৌশল বা কোনো প্রক্রিয়া, সেদিকটা যে প্রয়োজন সেটা গুরুত্ব উপলব্ধি করা হয়নি, যে কারণে আমরা অন্তর্ঘাতমূলক সংস্কার প্রক্রিয়াকে বা অধ্যাদেশ প্রণয়ন প্রক্রিয়াকে একটা অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের শিকার হতে দেখেছি। কীভাবে জুলাই সনদ লঙ্ঘন করা যায় সেই দৃষ্টান্ত অন্তর্বর্তী সরকার সৃষ্টি করে পরবর্তী সরকারের জন্য সুযোগ করে দিয়েছে কিভাবে সেটাকে তারা উল্লঙ্ঘন করতে পারবে। গণভোটের সিদ্ধান্ত ছাড়া সংস্কার বাস্তবায়নে কোনো সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেই বলেও মন্তব্য টিআইবির। কোনো দিক নির্দেশনা নেই, কি হচ্ছে আমরা সেটা জানি না। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কাজ শেষে বাড়ি ফেরা হলো না জুট মিল শ্রমিকদের। ফরিদপুরে অরক্ষিত রেল ক্রসিংয়ে পারাপারে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় পিকআপ। প্রাণ হারান 3 শ্রমিক, আহত হন 7 জন। রেল লাইনে ছিল না লেভেল ক্রসিং। অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় পিকআপ ভ্যান। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 3 শ্রমিক। ফরিদপুর সদরের 87 এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল রেল ক্রসিং। সোমবার বিকেলে জুট মিলে কাজ শেষে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা। রেল লাইনে ওঠার পর কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ট্রেনের সঙ্গে শ্রমিকবাহী পিকআপের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে 3 জন মারা যান, আহত হন আরও 7 জন। এখানে সরকারি কোনো সুব্যবস্থা নাই এবং সেখানে কোনো লোক না থাকার কারণে মাঝে মধ্যে এখানে দুর্ঘটনা ঘটে। যাতে দুর্ঘটনা না ঘটে আমাদের এলাকাবাসীর দাবি রেল ক্রসিং এর 2 পাশে স্পিড ব্রেকার থাকা জরুরি ছিল এবং রেল ক্রসিং এর এখানে কোনো ব্যারিয়ার নাই। ব্যারিয়ারটা এলাকার দাবি, জনগণের দাবি যে এখানে যাতে একটা সিকিউরিটি ব্যারিয়ার থাকে। এদিকে একই দিন গাইবান্ধার সুন্দরগঞ্জে মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় কাবিল হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই হাতেম আলী গুরুতর আহত হন। আর ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারান এক কলেজ ছাত্র। ওমর ফারুক, সময় সংবাদ। দেশের বাইরের খবর।
সহিংস বিক্ষোভের পর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরান সরকারের। আন্দোলনের পেছনে মোসাদের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী। দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভে 5 শতাধিক নিহতের দাবি করেছে মানবাধিকার সংগঠন। এদিকে হামলার হুমকির পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার রাতেও সহিংস বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে ইরান। তীব্র শীত উপেক্ষা করে সরকার বিরোধী আন্দোলনে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়ার অভিযোগ উঠেছে ইরানের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। পশ্চিমা গণমাধ্যম বলছে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই বিক্ষোভে এখন পর্যন্ত 5 শতাধিক মানুষ নিহত হয়েছেন। দেশজুড়ে এখনও বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। দেশটিতে ইন্টারনেট সেবা দেওয়ার বিষয়ে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে আবারও হুমকি দিয়েছেন তিনি। লাগাতার হুমকির মুখে ইরান আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও তেহরানের অভ্যন্তরের বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপের স্পষ্ট নিন্দা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের ঐতিহাসিক পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে বলে মন্তব্য করে বাহিনীটি। দেশটিতে চলমান রক্তক্ষয়ী সহিংসতার পেছনে মোসাদের সম্পৃক্ততা আছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হামলা হলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এদিকে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইরানের আন্দোলনকারীদের সমর্থনে হওয়া বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর ট্রাক তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষোভ হয়েছে লন্ডন, প্যারিস ও ইস্তাম্বুলে। ইরানের সরকারের পক্ষে সমর্থন জানিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নামে। এ পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরান সরকারকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এর মধ্যেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার দাবি করেছে ইরান সরকার। একই সঙ্গে দ্রুত ইন্টারনেট পরিষেবা চালুর ঘোষণাও দেওয়া হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার, বললেন মির্জা ফখরুল। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জামাত আমিরের, আগের মতো ভোট হলে মানবে না দল। টেকনাফে মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বাংলাদেশির, গুলি আতঙ্কে ঘরবন্দি সীমান্তবাসী। জাতিগত নিধনে রোহিঙ্গা গণহত্যা, আন্তর্জাতিক আদালতকে গাম্বিয়া। এবং ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার পরিবেশ নেই, আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষণে স্পষ্ট, বললেন ক্রীড়া উপদেষ্টা। নিরপেক্ষ ভেন্যু দাবিতে অনড় অবস্থান। এ ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।